কাসার কাসার কোন গ্রুপ থেকে লাইভে গেছো? ফার্স্ট পেপার কই লাইভ যে খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, এটা তুমি করতে পারো না? ওকে। বাচ্চারা কি অবস্থা? অনেকদিন পর তোদের সাথে দেখা। আলহামদুলিল্লাহ এই তো আছি। একটু দ্রুত যারা রেগুলার ক্লাস করে তোদের সেই আত্মীয় স্বজনদেরকে একটু মেনশন করে দে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। সবাই একটু তোদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দে। হ্যাঁ, কাসার আর কোনো আইডিয়া আছে? আমি সকালে গ্রিন মেনশন দিছিলাম তো হচ্ছে না। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিও। ওকে। এই বাকি বাচ্চা কাচ্চারা কোথায়? রোজার মাস, এখন তো খাওয়া দাওয়ার খেচাল তো নাই নাকি? 2:36 বাজে, এখন তো মানে নামাজ টামাজও শেষ, মোটামুটি ফ্রি টাইম। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই এলাকায়, আমাদের স্টুডিও যেখানে ফার্মগেটে, এই জায়গায় মোটামুটি আশেপাশে কোথাও কারেন্ট নাই। তো আইপিএস দিয়ে যতটুকু ক্লাস নেওয়া যায়, প্রচন্ড গরম। রোজা থেকে কতক্ষণ যুদ্ধ চালিয়ে যেতে পারবো জানি না, তবে ট্রাই করবো শেষ পর্যন্ত থাকার। হ্যাঁ, মোটামুটি এই যে কারেন্ট নাই, গরম, রোজা রাখছি, এইটুকু ছাড়া বাকি সব আলহামদুলিল্লাহ, বাকি সব ঠিক আছে, ভালো আছি। এইটুকুতে একটু ঝামেলা। ওকে, আমরা আমি অবশ্য আমার পোস্টে একটা কমেন্টে বলে দিয়েছিলাম যে রাসায়নিক পরিবর্তন বেসিক্যালি দুইটা সেগমেন্টে, মেজর দুইটা সেগমেন্টে বিভক্ত। ছোটখাটো কিছু সেগমেন্ট আছে, ওগুলো যদি ইগনোর করি, মেজর দুইটা সেগমেন্ট। একটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, যেখানে ওই যে তোদের কেপি, কেসি ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো থাকে, যেটা তোদের সৈকত পড়ায় গেছে। এবং বাকিটা হচ্ছে অম্ল ক্ষার সাম্যাবস্থা, যেটা আজকে আমরা স্টার্ট করব। এইখানে হচ্ছে ওই যে পিএইচ, বাফার, এই জিনিসগুলা, ঠিক আছে? তো হোপফুলি সবগুলা ক্লাস করার পরে এই চ্যাপ্টারে আমাদের বিন্দু মাত্র কোনো সমস্যা থাকবে না, বরং কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে, অনেক হাই। কারণ আমরা প্রত্যেকটা টপিকে এখানে খুব ডিটেলসে পড়বো, খুবই ডিটেলসে পড়বো, এবং এ টু জেড পড়ার চেষ্টা করব। তো আমরা দেরি না করি। হ্যাঁ, আমি জাস্ট টাইমে আসছিলাম, কিন্তু আমাদের ওই কারেন্ট জনিত ঝামেলার কারণে 5 মিনিট লেট হয়ে গেছে। তো দেরি না করে আমরা তাহলে স্টার্ট করি। হ্যাঁ, সবার খাতা কলম রেডি তো নাকি? অনেকদিন পর, তাই না? আমি তো ভুলেই গেছি ক্লাস নেয়া। ওকে, তাহলে রাসায়নিক পরিবর্তন, অম্ল ক্ষার সাম্যাবস্থা। তো এই যে অম্ল ক্ষার সাম্যাবস্থা পড়ার আগে আমাদের প্রথমত যেই জিনিসটার প্রতি মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে অম্ল ক্ষার জিনিসটা কি। এই অম্ল ক্ষার জিনিসটা সম্পর্কে আমাদের আগে ডিটেলসে জানতে হবে, তাই না? এটা জানার পরে আমরা এই অম্ল ক্ষার কি ধরনের সাম্যাবস্থা দেখায়, এরা কিভাবে বিয়োজিত হয়,
এদের পিএইচ কিভাবে নির্ণয় করব, বাফার দ্রবণ কিভাবে কি করব, ইত্যাদি ইত্যাদি আসবে। বাট ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে অম্ল ক্ষার জিনিসগুলা কি। তো অম্ল ক্ষার, অ্যাসিড, বেজ এটা তো আমরা জানি, কিন্তু এই অম্ল ক্ষার সম্পর্কে তিনটা মতবাদ আমরা এখানে পড়বো। তিনটা মতবাদ কি কি? প্রথমত যেই মতবাদটা আমরা পড়বো সেটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ। আরহেনিয়াস মতবাদ। এরপরে 2 নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে ব্রনস্টেড ও লাউরি মতবাদ। ব্রনস্টেড ও লাউরি মতবাদ, ঠিক আছে। এরপরে 3 নাম্বার আমরা দেখবো হচ্ছে লুইস মতবাদ। লুইস মতবাদ। তাহলে আরহেনিয়াসের মতবাদ, ব্রনস্টেড ও লাউরি মতবাদ এবং সবশেষে হচ্ছে লুইস মতবাদ। এই তিনটা মতবাদ নিয়ে হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার যে টপিকটা আছে এটা আমরা ডিটেলসে পড়াশোনা করব, ঠিক আছে। তো শুরুতেই আসি, আমরা প্রথমে আসি আরহেনিয়াসের মতবাদ, ঠিক আছে। আরহেনিয়াস আঙ্কেল কি বলছে, আরহেনিয়াস সাহেব কি বলছে? তো এই আরহেনিয়াস সাহেব মূলত বলছে একটা জলীয় দ্রবণের কথা। কোন দ্রবণ? জলীয় দ্রবণ। উনি বলছে যে একটা জলীয় দ্রবণ নিব আমরা, ধরো এই হচ্ছে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ, হ্যাঁ। এই যে জলীয় দ্রবণটা, এই জলীয় দ্রবণে আমরা দুইটা জিনিস অ্যাড করব। দুইটা জিনিস অ্যাড করব, কি কি? দুইটা জিনিস অ্যাড করব। একটা হচ্ছে অম্ল আর একটা হচ্ছে ক্ষার। জলীয় দ্রবণে আমরা অম্ল মানে কি, মানে হচ্ছে আমাদের অম্লের জলীয় দ্রবণ, আরেকটা নিব কি, আরেকটা হচ্ছে ক্ষারের জলীয় দ্রবণ, ঠিক আছে। অর্থাৎ আমরা অম্লের একটা জলীয় দ্রবণ নিব, ক্ষারের একটা জলীয় দ্রবণ নিব। এইবার লুইস সাহেব, সরি আরহেনিয়াস সাহেব বলছে যে অম্ল সে জলীয় দ্রবণে প্রোটন দান করবে, H+ দান করবে, ঠিক আছে। আর যে ক্ষার সে কি করবে, সে হচ্ছে OH- দান করবে, OH- দান করবে, ঠিক আছে। এখন আসি আমরা যে উনি যে উদাহরণটা দিলে, এই উদাহরণ অনুযায়ী আসলে কারা অ্যাসিড, এই উদাহরণ অনুযায়ী কারা অ্যাসিড, কারা ক্ষার, কারা অম্ল, কারা বেস, কারা একটু দেখি তো। তো জলীয় দ্রবণে প্রোটন দান করে কে? ধর HCl, ধর সালফিউরিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড, তারপরে ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, ইত্যাদি। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আরহেনিয়াসের মতবাদ অনুসারে, আরহেনিয়াস আঙ্কেলের মতবাদ অনুসারে এগুলো হচ্ছে অ্যাসিড। উনি যেভাবে বলছেন, কি বলছেন, যে অ্যাসিড হচ্ছে সেই ব্যক্তি, সেই জাতিগোষ্ঠী যারা জলীয় দ্রবণে H+ দান করবে, ঠিক আছে। এরপরে ক্ষারের কথা উনি কি বলছেন, যে OH- দান করবে, ঠিক আছে, OH- দান করবে। তো এরা কারা ভাইয়া? এরা হচ্ছে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, যারা OH- দান করবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি, এই টাইপের জিনিসগুলো ইত্যাদি, ঠিক আছে। আমার লেখাগুলো কি ক্লিয়ার? একটু 10 সেকেন্ড একটু ই করে বলবি যে লেখাগুলো ক্লিয়ার কিনা 10 সেকেন্ডে। ভাই আগের কয়েকটা ক্লাস করি না, এখন কি এখান থেকে শুরু করব? এই যে ক্লাসের শুরুতে আমি বলে দিছি যে এখানে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা আর একটা হচ্ছে অম্ল ক্ষার সাম্যাবস্থা, এবং একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। রোজার মাসকে যেমন 10 দিন করে ভাগ করে না, 10 দিন 3টা 10 দিনে আলাদা আলাদা ফজিলত, এখানেও এরকম যে দুইটা সেগমেন্টের আলাদা আলাদা ফজিলত। তুমি প্রথম কয়েকটা মিস করছো, ইটস ওকে, বাস আজকে থেকে শুরু করো। আজকে আবার মিস করলে এই এখান থেকে ডিস্ট্রাক্ট হয়ে গেলি, পরবর্তীতে জিনিসগুলো ধরতে কষ্ট হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আরহেনিয়াস এর মতবাদ অনুসারে
অ্যাসিড কি ক্ষার কি দেখলাম, কিন্তু ভাই এগুলাই কি জগতের অ্যাসিড আর ক্ষার? আর নাই। বাকি অন্যান্য যেসব অ্যাসিড আছে ক্ষার আছে তাদের কি হবে তাহলে? সবাই কি জলীয় দ্রবণে প্রোটন দেয়? সবাই কি জলীয় দ্রবণে হাইড্রোক্সিল দেয়? না। জলীয় দ্রবণে প্রোটন দেয়া ছাড়া, জলীয় দ্রবণে হাইড্রোক্সিল দেয়া ছাড়াও অ্যাসিড বা বেজ হইতে পারে, অ্যাসিড বা বেজ হইতে পারে। এখন সেগুলা কেমন, ওইগুলা নিয়ে এখন আমরা একটু কথা বলবো, ঠিক আছে? তো সেইগুলা কথা বলতে হলে আগে আমাদের জানতে হবে আরহেনিয়াস সাহেব যে বলছে এখানে কি কি ঝামেলা আছে, ওনার সীমাবদ্ধতাগুলা কি। আরহেনিয়াস সাহেব যে বলছে কথাগুলা বলছে এখানে কি কি ঝামেলা আছে, ওই জিনিসটা আমরা একটু পড়বো আগে, খেয়াল করো। ওকে, প্রথম কথা আরএনএস সাহেব কি বলছে, ওনার প্রথম ভুল দেখ, উনি বলছে জলীয় দ্রবণে H+ দান করবে। মজার বিষয় কি জানিস? মজার বিষয় হচ্ছে জলীয় দ্রবণে H+ এক্সিস্টই করে না। জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে H+ এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না। তাহলে কি এক্সিস্ট করে? হাইড্রোনিয়াম আয়ন হিসাবে থাকে, H3O+ হিসেবে থাকে। এখন মনে করো তুমি বিদায়ের মতো বললা, হ্যাঁ, মানুষের সামনে যারে জলীয় দ্রবণে যারা প্রোটন দান করে তারাই হচ্ছে অ্যাসিড। এবার যায় জলীয় দ্রবণে যায় দেখলা প্রোটনই নাই, তাই তাহলে কেমন হবে? জলীয় দ্রবণে কি আছে? জলীয় দ্রবণে আছে H3O+ হাইড্রোনিয়াম আয়ন। আলটিমেটলি সেম জিনিস, বাট এরা তো সায়েন্টিস্ট, এরা সায়েন্টিস্ট আর বাঙালিদের মধ্যে একটা সুন্দর মিল আছে। সেটা কি? সেটা হচ্ছে কেউ একজন যদি উপরে উঠতে থাকে পিছন থেকে চারজন তার প্যান্ট টেনে ধরে। আমরা বাঙালিরা আমাদের নিজেদের উন্নতির চিন্তা না করে আরেকজনের অবনতির চিন্তা করি। তো এই বাংলাদেশ এবং সায়েন্টিস্টরা নিজের ইজ্জত এবং হচ্ছে মানে ইমপ্রুভমেন্ট দুইটা একসাথে কখনো করতে পারে না, কারণ এক হাতে উপরে উঠে আর এক হাতে প্যান্ট ধরা লাগে, কারণ নিচে থেকে আরো চারজন টেনে নিচে নামানোর চেষ্টা করে। তো এইখানেও এরকম যে ছোট্ট একটা ভুলও ডেফিনেটলি সবার নজরে পড়বে। একজন সায়েন্টিস্ট একটা মতবাদ দিলে চারজন ঝাঁপায়া পড়ে যেখানে কি কি ভুল ছিল। তো এটা একটা ভুল। এরপরে আসি 2 নাম্বার। 2 নাম্বারে যে কথাটা বলছে উনি, উনি বলছে জলীয় দ্রবণের কথা। এখন ভাইয়া যেগুলা জলীয় দ্রবণ না তাদের কি হবে? জলীয় দ্রবণ ছাড়া কি অ্যাসিড এক্সিস্ট করে না? যেমন ধরো তুমি অর্গানিক কোন সলিউশন, মনে করো তুমি হচ্ছে সালফিউরিক অ্যাসিডটা, এই সালফিউরিক অ্যাসিডটা তুমি কি করলা? তুমি একটা অ্যাসিটোনের মধ্যে ছেড়ে দিলা, অথবা সালফিউরিক অ্যাসিডটা তুমি অ্যাসিডিক অ্যাসিড দ্রবণে ছেড়ে দিলা, তখন সালফিউরিক অ্যাসিড কি সালফিউরিক অ্যাসিড না? অবশ্যই অ্যাসিড, অবশ্যই অ্যাসিড। বা অ্যাসিটিক অ্যাসিডের যে নন 98% গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, এটা কি? এটা হচ্ছে বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিড। তো এই বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিড কি অ্যাসিড না? অবশ্যই অ্যাসিড। তাহলে জলীয় দ্রবণ ছাড়াও যে অ্যাসিড হয় ওই কথাটা উনি উনি বলেন, এটা ওনার একটা কি ত্রুটি। তাহলে নন অ্যাকোয়াস সলিউশন যারা এই এই ধরনের একে কি বলে? নন অ্যাকোয়াস। নন অ্যাকোয়াস মানে কি? মানে হচ্ছে অজলীয়, মানে যেটা জলীয় দ্রবণ না, অজলীয়। অজলীয় দ্রবণের জন্য, দ্রবণের জন্য প্রযোজ্য না, অজলীয় দ্রবণের জন্য প্রযোজ্য না, ঠিক আছে? প্রযোজ্য না। ওকে, বুঝতে পারতেছি নিশ্চয়ই। এরপর আসি 3 নাম্বার। 3 নাম্বারে বস কি বলছে? 3 নাম্বারে বস বলছে কি, আচ্ছা একটু আমরা ব্যাক পেজে যাই। উনি বলছে হাইড্রোক্সিল দান করবে। হাইড্রোক্সিল দান করবে কে? ক্ষার। তাহলে যারা হাইড্রোক্সিল দান করে তারা ক্ষার। তাহলে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি বলতেছে? এম আই এ জোক টু ইউ? হ্যাঁ, আমি কে তাইলে? আমি কে তাইলে? এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া। তারপরে মনে করো যে অ্যামিন, অ্যামিন কি ক্ষার না? অবশ্যই ক্ষার, ক্ষার। তারপর মনে করো ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড আমরা জানি কি ধাতুর অক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড অম্লীয়। এখন এই যে এরা যারা আছে এদের যে ক্ষার ধর্ম, এই ক্ষার ধর্ম কি ব্যাখ্যা করতে পারে? না। কেন পারে না? কারণ এরা কেউই অ্যামোনিয় জলীয় দ্রবণে দেয় না, হাইড্রোক্সিল দেয় না, অ্যামিনো জলীয় দ্রবণে হাইড্রোক্সিল দেয় না, ধাতুর অক্সাইডও জলীয় দ্রবণে হাইড্রোক্সিল দেয় না। তাহলে এদের এদের ক্ষার ধর্ম ব্যাখ্যা করতে পারে না। ব্যাখ্যা করতে পারে না। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝছি কি আমরা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার?
বুঝতেছি প্রত্যেকটা লাইন ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে আসি। এরপরে 4 নম্বরে যে ত্রুটিটা, ধরো ফেরাস সালফেট, তারপরে কপার সালফেট, তারপরে জিঙ্ক সালফেট, তারপরে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। হ্যাঁ, এই যে যারা আছে এদের জলীয় দ্রবণ অম্লীয়। হ্যাঁ, আবার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয়। এই যে কথাগুলা, এইগুলা ব্যাখ্যা করতে পারে না, কারণ আমরা জানি কি উনি কি বলছে, উনি বলছে জলীয় দ্রবণে প্রোটন দান করলেই কেবল সেটা অম্লীয় হবে। কিন্তু ফেরাস সালফেট, কপার সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এদের জলীয় দ্রবণ অম্লীয়, বাট এরা প্রোটন দেয় না। সিমিলারলি সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয়, এরাও কিন্তু হাইড্রোক্সিল দেয় না। তাহলে এগুলা কি, এগুলো ব্যাখ্যা করতে পারে না। এগুলো ব্যাখ্যা করতে পারে না। না, ঠিক আছে, ক্লিয়ার? ওকে ওকে, ক্লিয়ার, ঠিক আছে। এরপরে আসি 5 নাম্বার। 5 নাম্বারে বস বলছে, মানে 5 নাম্বার বসের যে 5 নাম্বার ত্রুটি, সেটা হচ্ছে এই যে ফসফরিক অ্যাসিড H3PO4, এই যে ফসফরিক অ্যাসিড, এটার যে মনোসোডিয়াম লবণ, কোনটা? সেটা হচ্ছে মনোসোডিয়াম। মনো মানে কি ভাইয়া? মনো মানে হচ্ছে এক, মানে এই যৌগটার মধ্যে যদি একটা সোডিয়াম আসে তাহলে যে লবণটা, সেটা হচ্ছে এই যে এটা সোডিয়াম। হাইড্রোজেন কয়টা ছিল? 3টা, তাহলে হয়ে যাবে কয়টা? 2টা, H2PO4, তাই না? PO4। এই যে ফসফরিক অ্যাসিডের মনোসোডিয়াম লবণ যেটা, এই মনোসোডিয়াম লবণের দ্রবণটা হচ্ছে অম্লীয়, ঠিক আছে? তাহলে মনোসোডিয়াম লবণ এর দ্রবণ অম্লীয়, কিন্তু ডাইসোডিয়াম লবণ যেটা, ডাইসোডিয়াম লবণ সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে Na2H PO4। এটা কি? এটা দ্রবণ ক্ষারীয়, এর দ্রবণ ক্ষারীয়। এগুলা কিছুই আমাদের আরহেনিয়াস সাহেব ব্যাখ্যা করেন নাই, ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা 5টা ত্রুটি লিখে ফেললাম। বেচারা কথা বলছে 2টা, ত্রুটি লিখে ফেলছি 5টা। মানে একদম বাঙালিদের মতো না, তোমার মুখ দিয়ে একটা কথা বেরোইলে দেখবো যে 10 জনে 10টা দোষ ধরে ফেলছে। যাবা কই? আরো একটা বাকি আছে, এখানেই শেষ না, আরো একটা বাকি আছে। সেটা হচ্ছে কি ভাইয়া, উনি বলছে জলীয় দ্রবণের ক্ষেত্রে, এখন গ্যাসিয়াস স্টেটে যদি কোনো অ্যাসিড থাকে সে কি অ্যাসিড না? অবশ্যই অ্যাসিড। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার আরহেনিয়াস সাহেব কিন্তু সেই সম্পর্কে কিছু বলেন নাই। তাহলে গ্যাসীয় অবস্থায় অম্ল ও ক্ষার ধর্ম ব্যাখ্যা করা যায় না, তাহলে এই ছিল মোটামুটি আমার আরহেনিয়াস সাহেবের মতবাদ। তো ভাই হচ্ছে 1 মিনিটে আবার পুরো কথাটা বলতেছি। দেখো, আরহেনিয়াস সাহেব ভদ্রলোক, উনি আসলেন সবার সামনে, এসে বললেন যে বাবা সবাই শোনো, যে আমরা যদি একটা জলীয় দ্রবণ নেই, কার জলীয় দ্রবণ? অম্লের জলীয় দ্রবণ নেই, তাহলে তাকেই আমরা অম্ল বলবো যে জলীয় দ্রবণে প্রোটন দান করবে, এবং তাকেই আমরা ক্ষার বলবো যে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল দান করবে। প্রমাণ হিসাবে তিনি বললেন HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি।
ঠিক আছে, কিন্তু বেশ কিছু মানুষ এসে বললো উই অবজেক্ট স্যার। অবজেকশন আছে, কি অবজেকশন? আপনি যে বললেন জলীয় দ্রবণে H+ দিবে, কিন্তু জলীয় দ্রবণে H+ এক্সিস্ট করে না, হাইড্রোনিয়াম আয়ন হিসেবে থাকে। ফাইন, একটা ত্রুটি। সেকেন্ডলি বলছেন নন অ্যাকুয়াস সলিউশনের কথা বলছেন, অজলীয় দ্রবণের সরি জলীয় দ্রবণের কথা বলছেন, বাট নন অ্যাকুয়াস সলিউশন যেটা অজলীয় দ্রবণ যেটা, তার ক্ষেত্রে তার সম্বন্ধে আপনি কিছু বলেন নাই, আবারও ত্রুটি পাইলাম। 3 নাম্বার, অ্যামিন, অ্যামোনিয়া, অ্যামিন, ধাতুর অক্সাইড, এরাও তো ক্ষারধর্মী, এরাও তো ক্ষার, কিন্তু এরা তো হাইড্রোক্সিল দেয় না, তাহলে এদের যেই ক্ষারধর্ম সেটাও ব্যাখ্যা করতে পারতেছি না। নেক্সট, ফেরাস সালফেট, কপার সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এদের জলীয় দ্রবণ অম্লধর্মী, আবার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী, এগুলো ব্যাখ্যা করা যায় না। ফসফরিক অ্যাসিডের মনোসোডিয়াম লবণ, হ্যাঁ এটার জলীয় দ্রবণ অম্লীয়, কিন্তু ডাইসোডিয়াম লবণ যেটা সেটা ক্ষারীয়, কেন জানি না। হ্যাঁ, এরপরে গ্যাসীয় অবস্থায় অম্ল ও ক্ষারধর্ম ব্যাখ্যা করা যায় না, কারণ উনি বলছে কি, উনি বলছে জলীয় দ্রবণের কথা। ঠিক আছে, তাহলে আরহেনিয়াস সাহেব ওখানেই চুপ হয়ে গেলেন যে বাবা দুটো কথা বলছি, 6টা ভুল ধরছিস, তোদের সাথে কোনো সম্পর্ক নাই, যা, তোদের সাথে কোনো কথা নাই। এবার আসি পরবর্তীতে। তো আরহেনিয়াস সাহেবের এই করুণ অবস্থা দেখে আরেক ভদ্রলোক আসলো। সে ভদ্রলোক কে? সে ভদ্রলোক হচ্ছে ব্রনস্টেড লাউরি। দুজন মানুষ আর কি, ব্রনস্টেড আর হচ্ছে লাউরি। ওনাদের যে মতবাদ, এই মতবাদটাকে বলা হয় প্রোটনীয় মতবাদ। প্রোটনীয় মতবাদ। কেন এটাকে প্রোটনীয় মতবাদ বলা হয়? কারণ এইখানে শুধুমাত্র একটা প্রোটনের হিসাব নিকাশ, এখানে কোনো হাইড্রোক্সিল আসবেই না, এখানে শুধুমাত্র কি, শুধুমাত্র প্রোটনের হিসাব নিকাশ, প্রোটনের হিসাব নিকাশ, এখানে কোনো হাইড্রোক্সিল আসবে না। ওকে, তো এবার ব্রনস্টেড সাহেব কি বলছে, ব্রনস্টেড লাউরি ওনারা কি বলছে? ওনারা বলছে অ্যাসিড কে, অ্যাসিড কেনা, অ্যাসিড হচ্ছে সেই ভদ্রলোক যে H+ দান করে। অ্যাসিড কে যে H+ দান করে, ঠিক আছে। আর বেস কে, ক্ষার কে, ক্ষার হচ্ছে যে H+ গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এখন এই ব্রনস্টেড লাউরি সাহেবের মত অনুসারে যারা প্রোটন দিতে পারবে তারা সবাই অ্যাসিড, যারা প্রোটন দিতে পারবে তারা সবাই অ্যাসিড। যেমন HCl প্রোটন দিতে পারে, সে অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড প্রোটন দিতে পারে, সে অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড প্রোটন দিতে পারে, CH3CH, সে অ্যাসিড, তাই না? অ্যামোনিয়াম আয়ন প্রোটন দিতে পারে, NH4, এই NH4+ কি করতে পারে? প্রোটন দিতে পারে, সেও অ্যাসিড। হাইড্রোনিয়াম আয়ন প্রোটন দিতে পারে, H3O+ প্রোটন দিতে পারে, সেও কি অ্যাসিড। তার মানে এরকম যে আছে, যারা আছে, যদি আমরা এইভাবে লিখি, ধরো এই যে HSO4-, এই যে যৌগটা, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন যাওয়ার পরে এটা তৈরি হয়, এটা কি করতে পারে? এটা এটা আরো একটা হাইড্রোজেন দিতে পারে, তাহলে এই যে যৌগমূলকটা আছে সেও কি অ্যাসিড। অর্থাৎ এনি এন্টিটি, যে কোনো সত্তা যে প্রোটন দিতে পারে সেই হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। আবার যে প্রোটন নিতে পারে সে কি? সে হচ্ছে ক্ষার। যে প্রোটন নিতে পারে সে হচ্ছে ক্ষার। এখন প্রোটন নিতে পারে কে? অ্যামোনিয়া প্রোটন নিতে পারে, তাই না? ফসফিন প্রোটন নিতে পারে। তারপরে মনে করো যে হাইড্রক্সিল আয়ন, সে কি করতে পারে? প্রোটন নিতে পারে। তারপর মনে করো যে কার কথা বলবো, HCO3- প্রোটন নিতে পারে, সেও কি অ্যাসিড। তার মানে যারা প্রোটন নিতে পারবে, প্রোটন নিতে পারবে এমন যারা আসে সবাই কি? সবাই হচ্ছে ক্ষার, ইত্যাদি, ঠিক আছে। তাহলে এই ছিল ব্রনস্টেড লাউরি মতবাদ। হ্যাঁ, ব্রনস্টেড ব্রনস্টেড লাউরি মতবাদ, ব্রনস্টেড লাউরি। তাহলে ব্রনস্টেড লাউরি অনুসারে এরা হচ্ছে অ্যাসিড, এরা হচ্ছে ক্ষার। কিন্তু এখানেও ঝামেলা আছে। এখানে কি ঝামেলা আছে? সবাই কিন্তু প্রোটন দেয় না। মানে জগতে যত অ্যাসিড আছে সবাই কি প্রোটন দেয়? জগতে যত বেজ আছে সবাই কি প্রোটন নেয়? না, সবাই প্রোটন দেয় না, সবাই প্রোটন নেয় না। তার মানে আমরা বুঝতে পারলাম যে ব্রনস্টেড লাউরির ক্ষেত্রে কি আছে? কিছু সীমাবদ্ধতা আছে। এবার আমরা ব্রনস্টেড লাউরি সীমাবদ্ধতাগুলো একটু
দেখব ব্রনস্টেড লাউরি সীমাবদ্ধতা কি কি একটু খেয়াল করি। প্রথম কথা হচ্ছে ব্রনস্টেড লাউরি কি বলছে? ব্রনস্টেড লাউরি বলছে হচ্ছে যারা প্রোটন দেয় তারা অ্যাসিড, যারা প্রোটন নেয় তারা হচ্ছে ক্ষার, তাই তো? তাহলে এবার আসি আমরা অধাতুর যে অক্সাইড আছে, 1 নাম্বার অধাতুর অক্সাইড, এদের দিকে একটু তাকাও তো। ধরো কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ইত্যাদি, ঠিক আছে? এরা আবার মনে করো ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড মনে করো সোডিয়াম অক্সাইড, ধরো বেরিয়াম অক্সাইড, হ্যাঁ, পটাশিয়াম অক্সাইড ইত্যাদি। এখন আমরা জানি কি অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী, ধাতুর অক্সাইড কি ক্ষারধর্মী, তাই না? অধাতুর অক্সাইড অম্লধর্মী, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। এটা কি? এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, আর এটা হচ্ছে বেজ। এখন কথা হচ্ছে ব্রনস্টেড লাউরির এই কোন মতবাদ অনুসারে এরা অ্যাসিড বেজ? না এরা কি প্রোটন দেয়? এরা প্রোটন দেয় না। এরা প্রোটন নেয় না। তাহলে এই যে ধর্মগুলা, এগুলা কি ব্যাখ্যা করা যায়? এগুলা ব্যাখ্যা করা যায় না। তাহলে ধাতুর অক্সাইড যে অম্লধর্মী, অধাতুর অক্সাইড যে অম্লধর্মী এবং ধাতুর অক্সাইড যে ক্ষারধর্মী, এগুলো ব্যাখ্যা করা যায় না। এগুলো ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে? এটা একটা ক্যাচাল, এটা একটা প্রবলেম। এরপর আর কি? এরপরে দেখো 2 নাম্বার, ধরো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, তারপরে হচ্ছে BF3, BCl3। এই যে যৌগগুলা, এগুলা কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী? এই যে যৌগগুলা তোরা জানিস এগুলা কি ধর্মী? একটু বলতো, 10 সেকেন্ড ওয়েট করলাম, দেখি বলতো এগুলা কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী? বেঁচে আছিস? জেগে আছিস নাকি রোজায় ধরছে? কই দ্রুত বল, এগুলা কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী? অম্ল, অম্ল। একজন লেখছে বেজ, নো, অম্ল। জনে অম্ল লিখে তুই কোশ্চেন মার্ক দিছিস কেন? আমি তোরে কোশ্চেন করতেছি, তুই আবার আমারে কোশ্চেন করতেছিস। আরে ধান্দাবাজ রে। আচ্ছা দেখ, তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আয়রন ক্লোরাইড, BF3, BCl3 এগুলা কি? এগুলো হচ্ছে অম্লধর্মী। তাহলে এখন এরা যে অম্লধর্মী, এই অম্লধর্মীটা কি ব্রনস্টেড লাউরি দিয়ে ব্যাখ্যা করা যায়? ব্রনস্টেড লাউরি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে অম্লধর্মিতা এদের অম্লধর্মিতা ব্যাখ্যা করা যায় না। ব্রো একদম 0°C দিয়ে আমরা বরফ বানায় ফেলো। এদের অম্লধর্মিতা ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে? এরপরে আসি, আরো একটা ত্রুটি আছে, ওই ত্রুটিটা আমরা একটু দেখি। সেটা কি? 3 নাম্বার হচ্ছে ভাই, কিছু কিছু অ্যাসিড বেস রিঅ্যাকশন আছে যেখানে H+ এর আদান প্রদান ছাড়াই হয়, প্রোটনের আদান প্রদান ছাড়াই অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়। আমরা ব্রনস্টেড লাউরি বলছে প্রোটন দিলে অ্যাসিড, নিলে বেস, কিন্তু প্রোটন আদান প্রদান ছাড়াও কিছু অ্যাসিড বেস রিঅ্যাকশন আছে, সেইগুলো ব্যাখ্যা করা যায় না। সেগুলা কোনগুলা? H+ আদান প্রদান ছাড়াও কি আছে? অনেক অ্যাসিড বেস রিঅ্যাকশন আছে।
যেমন যদি উদাহরণ দিতে বলে আমাদেরকে, যেমন ধর এই যে অ্যামোনিয়া NH3, এটার সাথে বয়ফ্রেন্ড 3 BF3, এই যে রিঅ্যাকশনটা, এখানে কি তৈরি হয়? অ্যামোনিয়া সাথে BF3, এই যে রিঅ্যাকশনটা, এখানে কোনো ধরনের কোনো প্রোটনের আদান প্রদান হয় না, বাট স্টিল ইটস এ অ্যাসিড বেস রিঅ্যাকশন। এটা একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন, কারণ লুইসের মতবাদ অনুসারে এটা লুইস বেস, এটা লুইস অ্যাসিড, তাহলে এটা কি অ্যাসিড বেস রিঅ্যাকশন। আবার ধর একটা সিলভার আয়নের সাথে যদি আমরা দুইটা অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই, দুইটা অ্যামোনিয়া, তাহলে কি উৎপন্ন হয়? তাহলে উৎপন্ন হয় ডাইঅ্যামিন সিলভার প্লাস আয়ন। এটাও একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন। এটা কার মতে? লুইস সাহেবের মতে, যেটা আমরা একটু পরে যাব। কিন্তু আপাতত অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লাউরি এটা অ্যাসিড বেসের সংজ্ঞা দেওয়া যায় না। তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলার ব্যাখ্যা দেওয়া যায় না, এগুলোর ব্যাখ্যা দেয়া যায় না। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলা এগুলো হচ্ছে মোটামুটি আমাদের ব্রনস্টেড লাউরির মতবাদ। আমি একটা কথা বলে যে আমি যে লেকচারগুলো নেই আমি একদম বইয়ের লাইন বাই লাইন ধরে পড়াই, টু বি অনেস্ট। সো আমার যেই পিডিএফটা, এই পিডিএফটা পড়ে যদি কোশ্চেন সলভ করিস তোর আসলে আর এক্সট্রা ভাবে বই টই মানে খুব একটা পেইন খাওয়া লাগবে না। ঠিক আছে, খুব একটা পেইন খাওয়া লাগবে না। সো এই পিডিএফটা খুব যত্ন করে পড়িস তোরা, একদম মানে এটাই হচ্ছে তোর মেইন নোট হিসাবে ব্যবহার করতে পারবি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এরপরে আসি পরেরটা। তাহলে এই গেল আমার ব্রনস্টেড লাউরি। এবার আসি আমরা 3 নাম্বার হচ্ছে কি? লুইসের মতবাদ। আচ্ছা, লুইসের মতবাদটা কি আমরা জানি? মনে আছে লুইসের মতবাদ? লুইস সাহেব কি বলছে? লুইস সাহেব বলছে এনি এন্টিটি যেটা ইলেকট্রন যুগল গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে অ্যাসিড। আর যে ইলেকট্রন যুগল দান করে সে হচ্ছে বেস। যখন লুইস সাহেব দেখলো যে আমাদের জলীয় দ্রবণ নিয়ে সমস্যা, যখন আমাদের প্রোটনের আদান প্রদান নিয়ে সমস্যা, তখন লুইস সাহেব হচ্ছে সেফ জোনে খেললো, একটু সেফ জোনে, একটু নিরাপদ জোনে আসলো। কেন? কারণ কেমিস্ট্রিতে যত নষ্টের মূল গোড়াকে ইলেকট্রন ছাড়া আসলে কেমিস্ট্রিতে মানে এই ভদ্রলোক যদি একটু ঠান্ডা মাথায় থাকতো, কোনো ধরনের বিলকি জিলকি না করতো, তাহলে কেমিস্ট্রির এত ইলাবোরেশন আসলে হইতো না। ঠিক আছে, তাহলে কেমিস্ট্রি তুমি যেখানেই কেমিস্ট্রি মানে যেই জায়গায় তুমি বিলকি জিলকি দেখবা, যেই জায়গায় কোনো না কোনো ঝামেলা দেখবা, সেই জায়গায় বুঝবো এখানে ঝামেলাটা ক্রিয়েট করছে কে? ইলেকট্রন। কে করছে? ইলেকট্রন। তো লুইস সাহেব বললো যে একটা কাজ করে এসব প্রোটন হাইড্রোক্সিল এসব ঝামেলায় না যায় আমি একটু ইলেকট্রন নিয়ে খেলি, এবং ইলেকট্রন নিয়ে তুমি যখন কথা বলবা ওটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো লুইস সাহেব যেটা বলছে সেটা হচ্ছে মূলত কি মতবাদ? সেটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লুইসের ইলেকট্রনীয় মতবাদ। ঠিক আছে, এটাকে বলা হয়, এটা কিন্তু আধুনিক মতবাদও বলা হয়। কি মতবাদ? আধুনিক মতবাদ। তাহলে লুইসের ইলেকট্রনীয় মতবাদ এবং লুইসের আধুনিক মতবাদ। ঠিক আছে, তো এই মতবাদ অনুসারে ভাইয়া অ্যাসিড হচ্ছে সেই ভদ্রলোক যে ইলেকট্রন জোড় গ্রহণ করে, ইলেকট্রন জোড়া গ্রহণ করে। আর বেসকে, ক্ষারকে, বেস হচ্ছে সেই সব ভদ্রলোক যারা ইলেকট্রন জোড়া দান করে। তাহলে ইলেকট্রন জোড়া দান করলে সে হচ্ছে ক্ষার, আর ইলেকট্রন জোড়া যদি গ্রহণ করে সে হচ্ছে কি? সে হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, দান করলে ক্ষার, গ্রহণ করলে অ্যাসিড, দান করলে ক্ষার, গ্রহণ করলে অ্যাসিড। ওকে, এবার আমরা দেখি যে এই লুইসের
অ্যাসিড কারা, লুইসের ক্ষার কারা? লুইস অ্যাসিড কারা, লুইস ক্ষার কারা? তো লুইস অ্যাসিড আর লুইস ক্ষার, এই অ্যাসিডকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে লিখতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কোনটা কোন সেগমেন্টে আছে। হ্যাঁ, তো প্রথম যেটা, যাদের ছোটবেলায় আমরা একটা টার্ম পড়ে আসছিলাম যে অষ্টক সংকোচন, যাদের অষ্টক সংকোচন ঘটে, অষ্টক সংকোচন ঘটে যাদের, এই টাইপের যারা আছে। অষ্টক সংকোচন জিনিসটা কি আমরা পড়ে আসছি আগে, তাই না? আমি নিজেই মনে হয় তোদেরকে বন্ধনে পড়াইছি। সেটা হচ্ছে ওই যে শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকার কথা বন্ধন গঠন করার পরে, কিন্তু যদি 8টা থেকে কম হয় তখন সেটাকে কি বলা হয়? অষ্টক সংকোচন। তো লুইস অ্যাসিড কারা? যাদের অষ্টক সংকোচন ঘটে। অষ্টক সংকোচন যাদের ঘটবে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলবো। এরা কারা? ধর BF3, BCl3, AlCl3, ইত্যাদি, এই টাইপের জিনিসপত্র। ঠিক আছে, ওকে। এরপর আসি 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অষ্টক সংকোচন যাওয়ার পরেও, অষ্টক সংকোচন যাওয়ার পরেও, হ্যাঁ, এবার আসি অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ, যাদের অষ্টক সংকোচন হয় তারা তো ইলেকট্রন গ্রহণ করতে চায়, আবার অনেকে আছে যারা অষ্টক সম্প্রসারিত করে ইলেকট্রন গ্রহণ করতে পারে। অষ্টক, ভাই কি বললাম যে অষ্টক সম্প্রসারিত করে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এখন তুমি অষ্টক সম্প্রসারণটা ঘটাবা কেমনে? যখন তোমার যোজ্যতা স্তরে ফাঁকা ডি অরবিটাল থাকবে। অষ্টক সম্প্রসারণ বলতে ভাই কি বুঝাইতেছি? বুঝাইতেছি ধরো তুমি একটা সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু, তোমার চারপাশে 8 জন থাকার কথা, তোমার আছে কয়জন? তোমার আছে 6 জন। তাহলে তুমি কি অষ্টক সংকোচন কম আছে মানে কি সংকোচন, তুমি আরো 2 জন নিবা, নিয়ে কি হয়ে যাবা? অষ্টক মানে সমতা, একদম অষ্টক পূর্ণ করবা। আর অষ্টক সম্প্রসারণ কোনটা? সম্প্রসারণ হচ্ছে 8টা থেকে যদি বেশি হয়। এখন 8টা থেকে বেশি হলে তোমার ফাঁকা জায়গা লাগবে না ভাই। হ্যাঁ, তোমার আছে 2 হাত, 2 হাত দিয়ে তুমি 2 জনরে ধরবা। তুমি যদি 10 জনরে ধরতে যাও তোমার তো মিনিমাম 10টা হাত লাগবে নাকি? তো যাদের এই ফাঁকা জায়গা আছে, ধর হাত মানে অন্যের হাত ধরার মতো এনাফ হাত আছে, এনাফ হাত আছে, তারাই তো অষ্টক সম্প্রসারণ করতে পারবে। তো তারা কারা? যাদের ফাঁকা ডি অরবিটাল আছে, কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল যাদের আছে তারা, ওরাও কি লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমটা কোনটা? যেটা অষ্টক সংকোচন। তাহলে দ্বিতীয়টা কোনটা? দ্বিতীয় হচ্ছে অষ্টক সম্প্রসারণ ঘটিয়ে, অষ্টক সম্প্রসারণ ঘটিয়ে যারা আসতে পারে। অষ্টক সম্প্রসারণ এটা কিভাবে ঘটাবে ভাইয়া? এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকলে, কেন্দ্রীয় পরমাণুতে, কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকবে, ফাঁকা ডি অরবিটাল থাকবে। ডি অরবিটাল থাকবে। এরা কারা ভাই? এরা কারা হচ্ছে এই যে দেখ, ধর সিলিকন টেট্রাফ্লোরাইড, এই যে যৌগটা আমি লিখলাম, হ্যাঁ, এখানে কিন্তু এই সিলিকন টেট্রাফ্লোরাইড, সিলিকনের ফাঁকা ডি অরবিটাল যেহেতু আছে, সে সিলিকন হেক্সাফ্লোরাইড হইতে পারে। ঠিক আছে, এরপর দেখ, মনে কর PCl3, এই PCl3 কি হতে পারে? PCl5 হতে পারে। PCl3 মানে কি? PCl3 মানে হচ্ছে 3টা ক্লোরিনের সাথে 3টা বন্ধন, মানে 3 দুগুণে 6টা ইলেকট্রন। আর PCl5 মানে কি? 5 দুগুণে 10টা ইলেকট্রন। তার মানে এই PCl3 অষ্টক সম্প্রসারিত হয়ে কি হবে? PCl5 হবে। এখানে ইলেকট্রন 6টা, ওখানে কয়টা? 10টা। কয়টা? 10টা। ঠিক আছে, এরপরে ধর ফেরিক ক্লোরাইড, এইটা, এখানে আয়রনের কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে। তারপরে ধর সালফার ট্রাইঅক্সাইড, SO3, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি। এই যে সালফার ট্রাইঅক্সাইড, এইটাও যে একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, এই জিনিসটা অনেকে বুঝে না। তো এই সালফার ট্রাইঅক্সাইডে অ্যাকচুয়ালি সালফারে কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে। ওই ফাঁকা ডি অরবিটালে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন সে যুক্ত হয়। ভাই একটু পরে আরেকটু ডিটেইলসে দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটু ডিটেইলসে দেখাচ্ছি। তাহলে এই যে জিনিসগুলা, এই যে জিনিসগুলা, এগুলা কি? এগুলা সব হচ্ছে আমার লুইস অ্যাসিড। এগুলা সব কি? এগুলা সব লুইস অ্যাসিড। তাহলে অষ্টক সংকোচনের মাধ্যমে হয়, অষ্টক সম্প্রসারণের মাধ্যমে হয়। এরপরে 3 নাম্বার আরেকটা ক্যাটাগরি আমরা লিখব, সেটা হচ্ছে ক্যাটায়ন।
ক্যাটায়ন কি করবে? হ্যাঁ, ক্যাটায়ন তো ইলেকট্রন জোড়া গ্রহণ করতে পারে, তাই না? ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে ক্যাটায়ন কি হবে? ক্যাটায়ন হচ্ছে, ক্যাটায়ন কারা? যারা ইলেকট্রন ছেড়ে দিয়ে তো ক্যাটায়ন হয় নাকি? একজন একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন ছেড়ে দিছে, তারপরে কি সে ক্যাটায়ন? কিন্তু এই ইলেকট্রনটা সে চাইলে কি করতে পারবে? আবার নিয়ে নিতে পারবে। তো ইলেকট্রন যখন সে চাইবে, নিতে চাইবে, তখন সে কি? সে হচ্ছে অ্যাসিড। অ্যাকর্ডিং টু লুইস সে হচ্ছে অ্যাসিড। তো মনে কর এই যে H+ একটা ক্যাটায়ন, ঠিক আছে? তারপরে মনে কর কার কথা বলবো? আয়রন 2+, আয়রন 3+, নিকেল 2+, কপার 2+, তারপরে কার কথা বলবো? জিঙ্ক 2+, হ্যাঁ, ক্রোমিয়াম 3+, কোবাল্ট 3+, কপার 2+ লিখছি, ইত্যাদি ইত্যাদি। যেসব ক্যাটায়ন আছে, এই ক্যাটায়ন গুলা সব কি? সব হচ্ছে লুইস অ্যাসিড। এই প্রশ্নগুলা কোটি কোটি বার আসে, নিচের কোনটি লুইস অ্যাসিড, নিচের কোনটি লুইস ক্ষার। লুইসের মতবাদ মানে এমসিকিউতে, যে আমি এগুলা কেন এত ডিটেলসে পড়াইছি ভাই, এই জিনিসগুলা তো আমি ধর লিখতাম না, না লিখে কি করতাম, ওই আগে লিখে আসতাম, রিডিং পড়াই দিতাম। কিন্তু এই জিনিসগুলো আসলে রিডিং পড়াইলে এভাবে ব্যাখ্যা করা যাইতো না। আর কেন এগুলো ব্যাখ্যা করতেছি? কোটি কোটি বার আসে এগুলা এমসিকিউতে। এমসিকিউ তে এগুলো প্রচুর আসে, যে নিচের কোনটি লুইসের অ্যাসিড, কোনটি লুইসের বেজ, কোনটা ব্রনস্টেড লাউরি অনুসারে কোনটা অ্যাসিড, অমুক অনুসারে। পরে যে 2 মার্কের যে অনুধাবনমূলক যে প্রশ্নগুলা, ওই প্রশ্নগুলা আসে, যে অমুক, ধরে যে এই প্রশ্নটার কথাই বলি, উদাহরণ দেয়, যে এই রিঅ্যাকশনটা দিয়ে বলবে যে ব্রনস্টেড লাউরির মতে এটা অ্যাসিড বেজ রিঅ্যাকশন না, কিন্তু লুইসের মতে এটা অ্যাসিড বেজ রিঅ্যাকশন, ব্যাখ্যা করো। তো এটা তখন কি ব্যাখ্যা করবে? তখন এই যে ব্যাখ্যা করবে যে এখানে কোনো প্রোটনের আদান, ব্রনস্টেড লাউরি কি বলছে? যে প্রোটনের আদান প্রদান হবে। প্রোটনে কোনো আদান প্রদান হয় নাই, তার মানে এটা অ্যাসিড বেজ রিঅ্যাকশন না। বাট লুইস কি বলছে? লুইস হচ্ছে মুক্ত জোর, ইলেকট্রন জোর। ইলেকট্রন জোর যে দিতে পারে সে অ্যাসিড, যে নিতে পারে, সরি, যে দিতে পারে সে বেজ, যে নিতে পারে সে অ্যাসিড। তো এই যে অ্যামোনিয়া, সে মুক্ত জোর ইলেকট্রন দিছে, তাহলে সে কি? লুইস বেজ। আর এই যে BF3 সে নিছে, সে কি? লুইস অ্যাসিড। ব্যাস, শেষ, ব্যাখ্যা শেষ। বুঝাইতে পারছি? তাহলে এই যে ছোট ছোট অনেক প্রশ্ন আসে। আমরা কিন্তু এমন না যে পরীক্ষায় A+ মিস হবে আমাদের, ওই বড় গ আর ঘ এর অ্যান্সার পারবো না, না। গ আর ঘ এর অ্যান্সার যদি না পারিস, তুই তো ফেল করবি। টু বি অনেস্ট, ধর অনেকগুলা 4-5টা সিকিউর গ ঘ তুই পারস না, তুই করবি ফেল, 33 জুটবে না তোর কপালে। কিন্তু আমরা সবাই গ ঘ পারবো। আমাদের ঝামেলাটা হয় কোথায়? A+টা কেন মিস হয়? 70-এর ঘরে যা আমরা কেন আটকে যাই? 70-এর ঘরে যা আটকে যাচ্ছে এই যে ছোট ছোট জিনিসগুলো আর এমসিকিউতে ধরা, মানে তুমি ধরা, তোমার কপালের A+ নাই। প্লাস এই জ্ঞানমূলক অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, এই জন্য এই জিনিসগুলো একটু মানে ডিটেলসে পড়ানো, ডিটেলসে বোরিং, বাট দরকার আছে, দরকার আছে। ঠিক আছে, ওকে, এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। একটু এক্সট্রা জ্ঞান দিয়ে ফেললাম। বাচ্চারা 10 সেকেন্ড বলো, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জাস্ট দেখতে চাই তোরা সজাগ আছিস কিনা। শিশুরা বলো। জি ভাই ক্লিয়ার। গুড গুড, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। রমজান মাসে বাচ্চারা রোজা রেখে টায়ার্ড, এজন্য ক্লাস করতে পারতেছে না। ওকে, এবার আসি লুইস বেজ। লুইসের ক্ষার, এরা কারা? কোত্থেকে এলো এরা? লুইস ক্ষার। আচ্ছা, লুইস বেজ কারা? লুইস ক্ষার কারা? ভাই, যারা ইলেকট্রন দিতে পারে, ইলেকট্রন দিতে পারে। কোন ইলেকট্রন দিবে? এক্সট্রা ইলেকট্রন। এক্সট্রা কোনটা? লোন পেয়ার অফ ইলেকট্রন। তাহলে সেটাকে আমরা কি বলি? প্রশম ইলেকট্রন বলি। সেটাকে আমরা কি বলবো? মানে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রশম, আর একটা হচ্ছে অ্যানায়ন। এখানে ক্যাটায়ন যেহেতু লুইস অ্যাসিড, তাহলে অ্যানায়ন কি হবে? লুইস বেজ, সিম্পল। আর একটা হচ্ছে প্রশম অণু, মানে নিউট্রাল মলিকিউল, যাদের এক্সট্রা ইলেকট্রন আছে বা মুক্তজোড় ইলেকট্রন আছে। ঠিক আছে, প্রশম অণু যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, যাদের লোন পেয়ার আছে, এলপি। লোন পেয়ার মানে কি? লোন পেয়ার মানে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে। এরা কারা? এরা হচ্ছে যে অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। এরা হচ্ছে পানি। পানিতে কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। এরা হচ্ছে অ্যামিন। অ্যামিনে কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। এরা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলে কি আছে? যা ছিল তাই আছে।
তারপরে হচ্ছে ফসফিন PH3। হ্যাঁ, PH3 তে কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। এই যে মুক্তজোড় ইলেকট্রন যাদের আছে তারা সবাই মোটামুটি কি? তারা সবাই মোটামুটি হচ্ছে লুইস বেস। লুইস বেস, ঠিক আছে। তো এইটা লিখলে আর বাকি থাকে কোনটা স্যার? বাকি থাকে কোনটা? বাকি থাকে হচ্ছে অ্যানায়ন। আমাদের ক্যাটায়ন যদি হয়, ক্যাটায়ন যদি হয় আমাদের লুইস অ্যাসিড, তাহলে অ্যানায়ন হবে কি? অ্যানায়ন হবে লুইস বেস। অ্যানায়ন হবে কি? লুইস বেস। ধর হাইড্রোক্সিল, ক্লোরাইড, ব্রোমাইড, ফ্লোরাইড, আয়োডাইড, হোয়াটএভার, সায়ানাইড ইত্যাদি। হ্যাঁ, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে আমার লুইস বেস, ঠিক আছে। পারবো আমরা ইনশাল্লাহ, তাই না? এই যে জিনিসগুলো, এগুলাই এই প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, আসলে আমরা সুন্দর করে লিখে দিব। হ্যাঁ, সুন্দর করে যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, দেখেন এই যে এইগুলা, এরা হচ্ছে আমার লুইস অ্যাসিড, এরা হচ্ছে লুইস বেস, ঠিক আছে। আর প্রশম অণু, আর হচ্ছে অ্যানায়ন। ক্লিয়ার? পারবো তাহলে, ঠিক আছে। ওকে, এবার আমরা যাই পরেরটাতে। আচ্ছা, এখন একটু ছোট ঝামেলা আছে রে ভাইয়া। ছোট ঝামেলা হচ্ছে এই যে আধুনিক মতবাদ, ইলেকট্রনীয় মতবাদ, হ্যাঁ, এটাকে যদি আমরা সরাসরি বিবেচনা করি, এই সরাসরি বিবেচনা করলে, হ্যাঁ, সরাসরি বিবেচনা করলে এই যে HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই যে এগুলা, এরা তো অ্যাসিড নাকি? এদের অ্যাসিড ধর্ম কিন্তু আবার ব্যাখ্যা করা যায় না। মানে অ্যাকর্ডিং টু লুইস, এই যে সালফিউরিক অ্যাসিড, তারপর এই নাইট্রিক অ্যাসিড, HCl ইত্যাদি, যারা সরাসরি প্রোটন দান করে, যারা সরাসরি ওই আরহেনিয়াসের মতবাদ অনুসারে যারা অ্যাসিড, ব্রনস্টেড লাউরি অনুসারে যারা অ্যাসিড, লুইস অনুসারে এদেরকে যদি সরাসরি বিবেচনায় নেই যে এরা আসলে সরাসরি দ্রবণে করতেছেটা কি, ওই হিসাবে আবার এদেরকে কি করা যায় না, সরাসরি অ্যাসিড হিসাবে আখ্যায়িত করা যায় না, তাই না? ইত্যাদি কে সরাসরি অ্যাসিড হিসাবে আখ্যায়িত করা যায় না। এখন তাইলে স্যার কারটা বিশ্বাস করব বলেন তো? কারটা বিশ্বাস করব? কার কথা বিশ্বাস করব? আমরা আরহেনিয়াস বিশ্বাস করব, নাকি ব্রনস্টেড লাউরি বিশ্বাস করব, নাকি লুইস বিশ্বাস করব? ব্যাপারটা হচ্ছে যারটা দিয়া যেটা মিলে ওটাই বিশ্বাস করব, ঠিক আছে। অর্থাৎ যেই থিওরি দিয়ে যেটা আমরা মিলাইতে পারবো, যে এই যে HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো এক থিওরি দিয়ে মিলে, ওই BF3, NH3, এগুলো এক থিওরি দিয়ে মিলে, যে যার থিওরি দিয়ে, মানে যেটা যেই থিওরি দিয়ে মিলে সেটা সেই থিওরি দিয়ে আমরা ব্যাখ্যা করব। এমন না যে অমুক এটাকে অ্যাসিড বলে নাই তাই বলে সে অ্যাসিড না। লুইসের সূত্র অনুসারে তো এগুলো অ্যাসিড না, তাই বলে কি HCl অ্যাসিড না? সালফিউরিক অ্যাসিড অ্যাসিড না? তার সালফিউরিক অ্যাসিড দিয়ে কি হাত মুখ ধোয়া যাবে, কুলি করা যাবে, খাওয়া যাবে? খাইস, কনগ্রাচুলেশনস, খাইস, পরকালে দেখা হবে, ঠিক আছে। তাহলে যে অ্যাসিড, সে যে কারো থিওরি মানুক বা না মানুক, সে অ্যাসিড। আল্লাহ আল্লাহ দুনিয়া যে জায়গায় যাক সে অ্যাসিড, যে খার আল্লাহ দুনিয়া যে জায়গায় যাক সে খার। কে কি বললো না বললো ডাজন্ট ম্যাটার। সুতরাং আমাদেরকে যখন ব্যাখ্যা করতে বলবে, আমরা তিনটা থিওরির যেটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো ওটা দিয়ে লিখে দিব। ক্লিয়ার? তিনটা থিওরির যার সাথে মিলবে সেটা মিলাইলে, যে কোনো একটা মিলাইলেই হবে। ওকে, আমরা যাই পরের টপিকে। পরের টপিকের, এটা রিটেনের জন্য, মানে 2 মার্কের রিটেনের জন্য বা 3 মার্কের রিটেনে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা সব টপিক। সেটা হচ্ছে অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার। কি বললাম? অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার। এই যে জিনিসটা, এটা হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায়। কোন মতবাদ? ব্রনস্টেড লাউরি। ব্রনস্টেড লাউরি মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায়। ওকে, তো এবার আসি আমরা জিনিসটা কি আসলে। জিনিসটা কি?
জিনিসটা হচ্ছে ভাই খুবই সিম্পল। ধরো একটা অ্যাসিড একটা প্রোটন দান করলো, দান করার পর সে যেই জিনিসে তৈরি হবে ওটাই তার অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, ওইটাই কি তার অনুবন্ধী ক্ষার। একটা ক্ষার, একটা বেজ, একটা প্রোটন গ্রহণ করার পর যেই জিনিসে তৈরি হবে সেটাই তার অনুবন্ধী অ্যাসিড, সেটাই কি তার অনুবন্ধী অ্যাসিড। সিম্পল জিনিস, একদম সিম্পল। ঠিক আছে, যেমন অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী ক্ষার, এটাকে ইংরেজিতে বলা হয় কনজুগেটেড অ্যাসিড বা কনজুগেটেড বেস। অনুবন্ধী জিনিসটা কি? এটা হচ্ছে কনজুগেটেড। কনজুগেটেড, কনজুগেটেড মানে কি? কনজুগেটেড মানে হচ্ছে অনুবন্ধী। এবার কনজুগেটেড অ্যাসিড মানে হচ্ছে অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী অ্যাসিড। কনজুগেটেড ক্ষার হচ্ছে অনুবন্ধী, কনজুগেটেড বেস অনুবন্ধী ক্ষার। এখন আয় এগুলার ডেফিনেশনে যায় যে এগুলা কি, জিনিসটা কি। মনে কর একটা অ্যাসিড, একটা অ্যাসিড সে কি করলো, একটা H+ দান করলো। দান করার পর সে যা তৈরি করবে, সে যা উৎপন্ন করবে, ওটাকে আমরা কি বলবো? ওটাকে বলবো হচ্ছে আমরা কনজুগেটেড বেজ, কনজুগেটেড ক্ষার। এই যে সি ফর কনজুগেটেড, বি ফর বেজ, সিবি, কনজুগেটেড ক্ষার। ঠিক আছে, সিবি কি? কনজুগেটেড বেজ বা অনুবন্ধী ক্ষার, কনজুগেটেড বেজ বা অনুবন্ধী ক্ষার। একবার লিখে দেই দ্বারা, এটা কি? এটা হচ্ছে কনজুগেটেড, কনজুগেটেড বেজ বা অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি এখানে আসি যে একটা বেজ, একটা বেজ সে যদি একটা প্রোটন গ্রহণ করে, বেজ কি করবে? একটা প্রোটন গ্রহণ করবে। গ্রহণ করে যেটা হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে কনজুগেটেড অ্যাসিড, সি এ, কনজুগেটেড অ্যাসিড। কনজুগেটেড অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এবার আসি একটু উদাহরণ দিই। উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু ক্যাচার লাগতেছে তাই না? ভাই কি বললেন এটা বুঝতেছি না, একটু বিলকি জিলকি লাগতেছে। মনে করে এসসিএল, এসসিএল সে কি করলো? সে প্রোটন দান করলো। প্রোটন দান করে এসসিএল থেকে কি হয় ভাইয়া? ক্লোরাইড হয় না? তাহলে এই যে এসসিএল এটা কি? অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড। আর এই যে ক্লোরাইড, এই ক্লোরাইডটা কি? ক্লোরাইডটা হচ্ছে ওই অ্যাসিডের, এই এসসিএল এর কনজুগেটেড বেজ বা অনুবন্ধী ক্ষার। ওই অ্যাসিডের কি? কনজুগেটেড বেজ বা হচ্ছে অনুবন্ধী ক্ষার। তার মানে এটা হচ্ছে সিবি, সিবি, কনজুগেটেড বেজ। আর এখানে এটা কি? এসসিএলটা কি? এসসিএলটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড। তাহলে এই হচ্ছে আমার অ্যাসিড, আর অ্যাসিড প্রোটন দেওয়ার পরে যেটা হইলো সেটা হচ্ছে তার কনজুগেটেড বেজ বা অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, সিমিলারলি যদি আমরা একটা বেজের কথা বলি, একটা বেজ, যে কোনো একটা বেজের কথা বলি, হ্যাঁ মনে কর ধর কিসের কথা বলবো, ধর অ্যামোনিয়ার কথা বলি। অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি করলো? একটা প্রোটন গ্রহণ করলো, H+ গ্রহণ করলো। গ্রহণ করলে কি হয়েছে ভাইয়া? এটা, এটা হয়েছে অ্যামোনিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাস। তাহলে এই যে অ্যামোনিয়াম প্লাস, এটা কি ভাইয়া? এই অ্যামোনিয়াম প্লাসটা হচ্ছে কনজুগেটেড অ্যাসিড। কেন? কারণ এটা আসছে কোথা থেকে? এটা আসছে এই যে বেজ থেকে। এই বেজ, এই ক্ষার, ক্ষার যখন একটা প্রোটন গ্রহণ করে, গ্রহণ করে কি হয়ে যায়? গ্রহণ করে তৈরি হয় কনজুগেটেড অ্যাসিড, কনজুগেটেড অ্যাসিড। তাহলে আমরা কি বুঝলাম যদি এক লাইনে বলি? তাহলে একটা অ্যাসিড প্রোটন দান করার পরে, অ্যাসিড প্রোটন দান করার পরে যেটা হয় সেটা হচ্ছে তার কনজুগেটেড বা অনুবন্ধী ক্ষার। আর একটা বেজ প্রোটন গ্রহণ করার পরে যেটা হয় সেটা হচ্ছে তার কনজুগেটেড অ্যাসিড বা অনুবন্ধী অ্যাসিড। যেমন HCl প্রোটন দান করার পর হয় Cl-। এই যে Cl- এটা হচ্ছে HCl এর অনুবন্ধী ক্ষার। আবার অ্যামোনিয়া সে কি ক্ষার? সে যখন H+ গ্রহণ করে তখন হয় অ্যামোনিয়াম আয়ন। এই অ্যামোনিয়াম আয়ন কি ভাইয়া? অ্যামোনিয়াম আয়ন হচ্ছে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বা কনজুগেটেড অ্যাসিড। ঠিক আছে, কনজুগেটেড অ্যাসিড। এতটুকু কি আমরা বুঝছি? এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস। বাচ্চারা এতটুকু বুঝছে কি? বুঝলে একটা লাইন এখানে আমরা মনে রাখবো, সেটা কি? সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড
একটা স্ট্রং অ্যাসিড থেকে আমরা কি পাবো? পাবো হচ্ছে উইক কনজুগেটেড বেজ। ঠিক আছে, যেই অ্যাসিডটা শক্তিশালী, যে অ্যাসিডটা শক্তিশালী সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে একটা দুর্বল কনজুগেটেড ক্ষার পাবো। ঠিক আছে, যদি এরকম হয় যে উইক অ্যাসিড, অ্যাসিডটা উইক, অ্যাসিডটা দুর্বল, দুর্বল অ্যাসিড, সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা পাবো হচ্ছে স্ট্রং কনজুগেটেড বেজ। স্ট্রং কনজুগেটেড বেজ, শক্তিশালী কনজুগেটেড বা অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, শক্তিশালী অনুবন্ধী ক্ষার। ফাইন। আচ্ছা, তাহলে বেজের ক্ষেত্রে কি হবে, ক্ষারের ক্ষেত্রে কি হবে? ক্ষারের ক্ষেত্রে এই যে নিয়মটা, এটা সেম সেম ফর বেজ। ক্ষারের ক্ষেত্র কি সেম? কেন সেম? ক্ষারের ক্ষেত্রে যদি স্ট্রং বেজ হয়, শক্তিশালী ক্ষার হয়, তার কনজুগেটেড অ্যাসিডটা কি হবে? উইক। আর যদি উইক বেজ হয় অর্থাৎ দুর্বল ক্ষার হয়, তাহলে তার কনজুগেটেড যে অ্যাসিডটা সেটা হবে কি? শক্তিশালী। মানে একটা শক্তিশালী হলে আরেকটা দুর্বল, একটা দুর্বল হলে আরেকটা শক্তিশালী। ঠিক আছে, তো এবার আসি আমরা আরেকটু উদাহরণে যাই। ধর এইরকম, মনে কর আমরা একটা বিক্রিয়া লিখলাম HCl প্লাস অ্যামোনিয়া। এটা থেকে আমরা কি পাই? এটা থেকে পাই হচ্ছে আমরা অ্যামোনিয়াম আয়ন সাথে ক্লোরাইড মাইনাস। এখন দেখতো ভাইয়া, মনোযোগ দিস, এটা কি? এটা হচ্ছে অ্যাসিড। এটা কি? এটা হচ্ছে বেজ। এখন এই যে অ্যাসিডের HCl, এই HCl প্রোটন দিয়ে দিছে। প্রোটন দিয়ে কি হয়েছে? ক্লোরাইড মাইনাস হয়েছে, তাই না? তাহলে এই ক্লোরাইড মাইনাসটা কি বলতো ভাইয়া? এই ক্লোরাইড মাইনাসটা মূলত কি? এটা কি? এটা এই যে অ্যাসিড, সেই অ্যাসিডের কনজুগেটেড বেজ, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে সিবি। এই জিনিসটা কি? এটা হচ্ছে সিবি, কনজুগেটেড বেজ। আবার এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়াটা এই যে অ্যাসিড যে প্রোটনটা দিয়েছে, সেই প্রোটনটা নিচে কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া নিয়ে কি হয়েছে? অ্যামোনিয়াম আয়ন হয়েছে, তাই না? অ্যামোনিয়াম আয়ন হয়েছে। তাহলে অ্যামোনিয়াম আয়নটা কি ভাইয়া? অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে বেজের কনজুগেটেড অ্যাসিড, বেজের ক্ষারের কনজুগেটেড অ্যাসিড। এখন একটা থেকে আরেকটাতে যাইতে হলে কি করতে হইতো? এই যে HCl থেকে ক্লোরাইডে গেলে কি করা লাগবে? একটা প্রোটন দিয়ে দেওয়া লাগবে, তাই না? আবার এই অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়নে যাইতে হলে কি হবে? একটা প্রোটন নিয়ে নিতে হবে। তাহলে কনজুগেটেড অ্যাসিড বেজ মূলত কিসের খেলা? একটা প্রোটনের খেলা। তুমি ছেড়ে দিলে তুমি অ্যাসিড, এবং যে তৈরি হবে সে হচ্ছে অনুবন্ধী ক্ষার। তুমি প্রোটন নিয়ে নিলে তুমি ক্ষার, কিন্তু যে তৈরি হবে সে কে? সে হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে, হোপফুলি আমরা বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে আরেকটা জিনিস দেখি আমরা এখানে। ধর এইটার কথা একটু চিন্তা কর, SSO4 মাইনাস, এই যৌগটার ক্ষেত্রে একটু দেখ। আচ্ছা বাচ্চারা দেখ, এই যৌগটার ক্ষেত্রে চিন্তা কর। হ্যাঁ, এই যৌগটারে ধর আমরা কি করব? আমরা হচ্ছে এখানে একটা H+ যুক্ত করব। এটা কি? H2SO4 থেকে আসছে না? H2SO4 থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে SSO4 বাইসালফেট আয়ন আসছে, তাই তো? এখন এখানে ধর একটা হাইড্রোজেন H+ আমরা যুক্ত করব, প্লাস H+। ঠিক আছে, তাহলে যদি যুক্ত করি এখানে প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে H2SO4, এটা তৈরি হবে, তাই না? প্রোডাক্ট হবে H2SO4। এখানে আমরা কি করব? প্লাস H+। এখন দেখ, এই যে যৌগটা সে একটা অ্যাসিড গ্রহণ করছে, তাহলে সে এখানে কি হিসাবে কাজ করছে ভাই? এই যৌগটা, এই যৌগটা হচ্ছে বেজ হিসাবে বা ক্ষার হিসাবে কাজ করছে। কেন? কারণ সে প্রোটন গ্রহণ করছে, তাই না? আবার এইদিকে যদি আমরা উল্টা কাজ করি, এই পাশে যদি সে একটা প্রোটন ত্যাগ করে, একটা প্রোটন যদি ত্যাগ করে, ধরো এটা H+ ত্যাগ করলো,
ত্যাগ করে এখানে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে SO4 2- এইটা। এই যে উৎপন্ন হলো, এখানে সে কি হিসাবে কাজ করছে ভাইয়া? সে প্রোটন দান করছে, আর প্রোটন যে দান করে সে কি? সে হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, সে হচ্ছে অ্যাসিড। তাহলে এটা যখন ক্ষার, এটা যখন ক্ষার, তখন এটা কি? এটা হচ্ছে তার অনুবন্ধী অম্ল। আর এটা যখন অ্যাসিড, তখন এটা কি? এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। এটা কি? তার অনুবন্ধী ক্ষার। তাহলে এই যে ভদ্রলোক, এটাকে আমরা কি লিখতে পারবো রে ভাই? এই ভদ্রলোককে, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে CA, কনজুগেটেড অ্যাসিড। আর এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো হচ্ছে CB, মানে কনজুগেটেড বেস। ঠিক আছে? কেন? কারণ এটা এই যে প্রোটন ত্যাগ করার মাধ্যমে আসছে, এটা প্রোটন গ্রহণ করার মাধ্যমে আসছে। আর এই যে ভদ্রলোক কিছুই জানে না, ডুবে ডুবে জল খাচ্ছে, একবার প্রোটন দিচ্ছে, একবার প্রোটন নিচ্ছে, এই ভদ্রলোককে আমরা কি বলবো? এই ভদ্রলোককে আমরা বলবো হচ্ছে উভধর্মী পদার্থ। উভধর্মী পদার্থ। উভধর্মী পদার্থ কারা ভাইয়া? যারা প্রোটন দিতেও পারে, আবার প্রোটন নিতেও পারে। যারা প্রোটন দিতেও পারে, যারা প্রোটন নিতেও পারে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় উভধর্মী পদার্থ। কি ধর্মী পদার্থ? উভধর্মী পদার্থ। ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু কি আমরা ক্লিয়ার হইছি? বুঝছি কিনা বলো তো? এতটুকু বুঝছি কিনা? ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হইলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, পরেরটাতে কি আছে? পরেরটাতে আছে হচ্ছে উভধর্মী পদার্থ। উভধর্মী পদার্থ এটা কি জিনিস ভাই? উভধর্মী পদার্থ কারা? ওই যে মাত্র যেটা বলে আসলাম, যে যারা প্রোটন দিতেও পারে, যারা প্রোটন নিতেও পারে। হ্যাঁ, প্রোটন দেয় আবার প্রোটন নেয়, তারা কি? তারা হচ্ছে উভধর্মী পদার্থ। যেমন কে? যেমন হচ্ছে ধরো পানি, পানি। তারপরে মনে করো যে এই যে মাত্র যেটা দেখলাম SO4-, তারপরে ধরো H2PO4-, তারপরে মনে করো যে SCO3-, তারপরে ধরো যে HS- ইত্যাদি। এদেরকে কেন আমরা বলতেছি? কেন বলতেছি যে এরা উভধর্মী? কেন? কারণ এরা H+ দিতেও পারে, আবার কি নিতেও পারে। H+ দিতেও পারে, নিতেও পারে। ফর এক্সাম্পল ধরো এটা, এই যে HS, এটা HS-, এটা, এটার সাথে ধরো আমরা HCl এর বিক্রিয়া ঘটাইলাম, HCl। এখন HCl কি ভাইয়া? অ্যাসিড। সে কি করবে? প্রোটন দান করবে। সেই প্রোটনটা খাবে কে? সেই প্রোটনটা খাবে হচ্ছে এই ভদ্রলোক। এখান থেকে তৈরি হবে H2S সাথে ক্লোরাইড মাইনাস। এখানেও কিন্তু আমরা অনুবন্ধী অম্ল ক্ষার দেখাইতে পারবো। এটা হচ্ছে অ্যাসিড, এটা তার অনুবন্ধী ক্ষার। এটা হচ্ছে ক্ষার, এটা তার অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে? এবার এই রিঅ্যাকশনটা যদি আমরা অ্যামোনিয়ার সাথে ঘটাই, এটা এটা যদি আমরা অ্যামোনিয়ার সাথে ঘটাই, HS- প্লাস HCl, এটা সরি অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি ভাইয়া? ক্ষার। সে কি চাইবে? সে চাইবে কেউ যেন তাকে প্রোটন দেয়। এখন যেহেতু রিঅ্যাকশন এই ভদ্রলোক করতেছে, তাহলে দিবে কে? সেই দিবে। দিলে অ্যামোনিয়া থেকে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া থেকে উৎপন্ন হবে NH4 আয়ন প্লাস, এখানে একটাই হাইড্রোজেন ছিল, সেটা দিয়ে দেওয়ার পর কি হবে? S2- আয়ন। ঠিক আছে?
তার মানে সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, করে প্রোটন খাইলো, আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রোটন খাওয়াইলো, মানে প্রোটন দিল। তো যে প্রোটন দিতেও পারে, যে প্রোটন নিতেও পারে, দুই এই ধরনের বিলকি জিলকি বৈশিষ্ট্য যাদের, এই ধরনের দ্বৈত সম্পর্কে যারা থাকে, এই ধরনের কি বলবো এটাকে, ক্যারেক্টারলেস যৌগ যারা, তাদেরকে আমরা বলি কি, উভধর্মী পদার্থ। ঠিক আছে, উভধর্মী। এরকম প্রত্যেকটাতে করা যাবে, প্রত্যেকটা। বাকিগুলো তোদের কি, বাকিগুলো হচ্ছে হোম কাজ, বাড়ির কাজ। বাকিগুলা তোমরা বিক্রিয়াগুলা লিখবা, কোনোটা না পারলে আমাকে জানাবা। হোম কাজ কি, হোম কাজ হচ্ছে বাকিগুলা রিঅ্যাকশন। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের পানি বাদে অন্যান্য সকল উভধর্মী পদার্থগুলোর উপরে একটা মাইনাস থাকবে, অন্য সকলগুলাতে থাকতে হবে এরকম কোনো নাই, মানে ম্যান্ডেটরি না যে মাইনাস থাকতেই হবে, বাট মোস্ট অফ দা কেস থাকে, মোস্ট অফ দা কেস মানে কমন যেগুলো এগুলাতে থাকে। ঠিক আছে, ওকে, যাই পরেরটাতে। অ্যাসিডের শক্তিমাত্রা, অ্যাসিডের শক্তিমাত্রা, এই জিনিসটা একটু আমরা দেখব। আসলে আমরা পড়তেছি কি, অম্ল ক্ষার সাম্যাবস্থা, তাই না? তো অম্ল ক্ষার সাম্যাবস্থায় যাওয়ার আগে আমরা বেসিক্যালি আজকে এই অম্ল ক্ষার নিয়ে কথা বলতেছি, যে অম্ল ক্ষার কি, অম্ল ক্ষার এগুলো কিন্তু তোদের পরিবেশ রসায়নে আছে। ঠিক আছে, তো বেসিক্যালি এই নতুন আপডেটে মানে বর্তমান বইয়ে এগুলো পরিবেশ রসায়নে পড়ানো হয়, মানে তোদের কোশ্চেন গুলো পরিবেশ রসায়ন থেকে আসতে পারে, এই অ্যাসিড বেস রিলেটেড। সেই জিনিসগুলো আগে থেকে পড়া হয়ে গেল কিন্তু, হ্যাঁ, অর্থাৎ পরিবেশ রসায়নের জিনিসগুলা আমরা এইখানে পড়ে ফেলতেছি, এই জায়গায় পড়ে ফেলতেছি। ওকে, তাহলে এবার আসি, আমরা প্রথমে আসি যে তিন ধরনের অ্যাসিড নিয়ে আমরা শক্তি আলোচনা করব। এর মধ্যে প্রথমটা কি, অক্সি অ্যাসিড, পরেরটা কি, হাইড্রাসিড, এবং পরেরটা কি, জৈব অ্যাসিড। তো আসি শুরুতেই অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড কারা ভাই? যারা অক্সিজেন থাকবে, যেসব অ্যাসিডে কি থাকবে, অক্সিজেন থাকবে। অক্সিজেন থাকে, ঠিক আছে। তো এই অক্সি অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় করার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে যেই নিয়মটা ফলো করি, সেই নিয়মটা কি, সেই নিয়মটা হচ্ছে এক নাম্বার হচ্ছে এই অক্সি অ্যাসিডের যে কেন্দ্রীয় পরমাণু আছে, এই কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বাড়ে অ্যাসিডের শক্তি তত বাড়ে। ঠিক আছে, অ্যাসিডের এই অক্সি অ্যাসিডের যে কেন্দ্রীয় পরমাণু Ca, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বাড়বে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বাড়বে, অ্যাসিডের শক্তি তত বাড়বে, অ্যাসিডের শক্তি তত বাড়বে। ঠিক আছে, এখন যদি জারণ মান সমান হয়, জারণ মানটা যদি সমান হয়ে যায়, তখন কি করব আমরা? যদি এই সেন্ট্রাল অ্যাটম মানে কি, কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম মানে কি, মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু জিনিসটা কি ভাইয়া, সরি, সেন্ট্রাল অ্যাটম জিনিসটা কি, কেন্দ্রীয় পরমাণু। এখন এই কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি হবে, শক্তি তত বেশি হবে, আর জারণ মান সমান হলে, জারণ মান সমান হলে কেন্দ্রীয় পরমাণুর আকার Ca, সেন্ট্রাল অ্যাটমের আকার যত বড় হবে বা আকার যত ছোট হবে, শক্তি তত বেশি হবে, শক্তি তত বেশি হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কি বললাম, যে অক্সি অ্যাসিডের ক্ষেত্রে আমরা শুরুতে কি দেখব, শুরুতে দেখব হচ্ছে তাদের কেন্দ্রীয় পরমাণু জারণ মান, যার জারণ মান বেশি তার শক্তি বেশি। এরপরে আমরা কি দেখব, যদি জারণ মান সমান হয়ে যায়, জারণ মান সমান হলে আমরা দেখব কেন্দ্রীয় পরমাণুর আকার, যার আকার বড় তার শক্তি কম, যার আকার ছোট তার শক্তি বেশি। ঠিক আছে, এইটা। ওকে,
এবার আমরা তাহলে উদাহরণে যাই। প্রথম উদাহরণে আসি। ধর পারক্লোরিক অ্যাসিড ClO4, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। ওকে, পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপর মনে কর যে নাইট্রিক অ্যাসিড HNO3। হ্যাঁ, এরপরে মনে কর কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। এরপর ধর HClO। আচ্ছা, এই চারটা লিখলেও চলবে, সমস্যা নেই। এখন খেয়াল কর এদের একটু জারণ মানটা আমরা দেখি। প্রথমে আসে এটার কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন। ক্লোরিনের জারণ মান কত? 4টা অক্সিজেন আছে, মানে 4 দুগুণে 8 -8। একটা অক্সিজেনের জারণ মান কত? -2। 4টা আছে, তার মানে 4 দুগুণে -8। একটা হাইড্রোজেনের +1, -8 থেকে +1 বাদ দিলে কত? -7। এখন এই যৌগটা শূন্য হইতে হলে ক্লোরিনের হওয়া লাগবে কত? ক্লোরিনের হওয়া লাগবে +7। যেহেতু -7 আছে, ক্লোরিন কত হবে? +7। সিমিলারলি এটার হবে +6, এটার হবে +5। এটা কত? 3 দুগুণে 6, 2 বাদ দিলে +4। ঠিক আছে, আরো একটা লেখা যেত হয়তো, এরকম উদাহরণ দিত। তো এরকম 100টাও যদি লিখে, আমরা কি ফোকাস করব? আমরা ফোকাস করব কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি, শক্তি তত বেশি। তাহলে কেন্দ্রীয় পরমাণু জারণ মান কার? এর বেশি, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে আমরা যদি শক্তি লিখি, সব থেকে শক্তিশালী কোনটা? এই যেটা পারক্লোরিক অ্যাসিড, তারপর সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, তারপরে আমার কে? কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, এবার আসি আমরা আরেকটা উদাহরণে যাই। সেটা হচ্ছে, দেখ ভাইয়া, HNO3 আর হচ্ছে H3PO4। এটাকে, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এখন এবার আয় জারণ মান হিসাব কর ভাইয়া। জারণ মান দেখতো, এখানে নাইট্রোজেনে কত? 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দিলে 5, মানে +5। এখানে ফসফরাসের 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ দিলে +5। এবার তো জারণ মান সমান, তাই না? এবার জারণ মান সমান। তো ছোটবেলায় কি শিখছি? যে জারণ মান যদি সমান হয়, যেই কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার শক্তি বেশি। যে এই কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, তার শক্তি বেশি। তো এই যে এই নাইট্রোজেন, এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, এখানে কেন্দ্রীয় পরমাণু কে? ফসফরাস। এখন নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে কার আকার, মানে কোনটা আকারে ছোট ভাইয়া? আকারে ছোট হচ্ছে নাইট্রোজেন। তাহলে শক্তি বেশি কার? শক্তি বেশি হচ্ছে নাইট্রোজেনের। সিম্পল, শক্তি বেশি নাইট্রোজেনের। ওকে, অর্থাৎ আমার নাইট্রিক অ্যাসিড এই আমার ফসফরিক অ্যাসিড থেকে বেশি শক্তিশালী। ওকে, এবার আয় আরেকটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে H3PO4। এটা ফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে H3PO3, তারপর হচ্ছে H3PO2। ফসফরিক অ্যাসিড, ফসফনিক অ্যাসিড আর ফসফেনিক অ্যাসিড, তিনটা, তাই তো? ওকে, এখন একটু খেয়াল করে দেখি তো এদের জারণ মানগুলা। ফসফরিক অ্যাসিডের জারণ মান কত? 4 দুগুণে 8, 8 থেকে 3 গেলে থাকে কত? +5। এটা কত? 3 দুগুণে 6, 6 থেকে 3 বাদ দিলে থাকে +3। এটা হচ্ছে 2 দুগুণে 4, 4 থেকে বাদ দিলে কত? 1। তাহলে এই তিনটার কোনটা সব থেকে বেশি শক্তিশালী হবে বলো তো? এই তিনটার শক্তি সিরিজটা একটু বলো তো দেখি। যে কয়জন বেঁচে আছো এখনো, যে কয়জন এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছিস, যুদ্ধ চালিয়ে যাচ্ছিস, জীবন যুদ্ধে এখনো টিকে আছিস, একটা দুটা কোশ্চেন করলেই দেখি 2-1 করে কমে যায়। যদি বলি যে এটা কি হবে বল, দেখি 2জন নাই হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি কোশ্চেন করব না? ওকে, বল এখানে কোনটা সব থেকে বেশি শক্তিশালী? আমরা কি শিখছি? যে জারণ মান বেশি হলে শক্তি বেশি, তাই না? ওকে, তাহলে আমরা কি পড়তেছি? বেসিক্যালি কেমিস্ট্রি। আর কেমিস্ট্রি পড়া মানে কি? সেখানে কি থাকবে? সেখানে বিলকি জিলকি থাকবে। সো এইখানেও বিলকি জিলকি আছে, যে এখানে জারণ মান সব থেকে কম যেটা, তার শক্তি বেশি। তাহলে এটা কি? এটা হচ্ছে বিলকি জিলকি, উল্টা জিনিস। এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা হচ্ছে বিলকি জিলকি।
মিল্কি ঝিল্কি। এই মিল্কি ঝিল্কির কারণ কি? কারণ হচ্ছে এদের স্ট্রাকচার। এদের স্ট্রাকচার দেখলে আমরা দেখবো যে এরা মানে ত্যাগ করার মতো হাইড্রোজেন কোনটাতে কয়টা আছে এটা দেখলে আমরা বুঝতে পারবো। এবং এরা দুর্বল অ্যাসিড, যেহেতু এরা কিন্তু অত স্ট্রং না, শক্তিশালী অ্যাসিড না, দুর্বল অ্যাসিড। এদের কে এর মান দেখলে বুঝবো কে কি অ্যাসিড বিয়োজন ধ্রুবক, এটা নেক্সট ক্লাসে আমরা বুঝতে পারবো। ওকে ভাই, জারণ মানগুলো মনে থাকে না। জারণ মান তো মনে থাকার জিনিস না রে ভাইয়া, এটা বের করার জিনিস। ওই যারা ওস্তাদ লিখছে S3PO4, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে এটা কি বিলকি জিলকি? জারণ মান তো মনে থাকার জিনিস না রে ভাই, বের করার জিনিস। তুই মনে কর এই কার্বনিক অ্যাসিডের জারণ মান বের করবি, হাইড্রোজেন, এই হাইড্রোজেনের কত, যোজনী কত 1, আর অক্সিজেনের যোজনী কত 2, তো অক্সিজেন কত নেগেটিভ না, তাহলে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তো তিনটা অক্সিজেনের -6, দুইটা হাইড্রোজেনের +2, তো -6 থেকে +2 বাদ দিলে কত থাকে? -4। তাহলে এই যৌগটা শূন্য হইতে হলে এই কার্বনের কত হওয়া লাগবে? +4। সিম্পল। এটা তো মুখস্থ করার জিনিস না, এগুলো জীবনে মুখস্থ করিনি, এগুলো বের করবি। এগুলোকে মুখস্থ করে নাকি বোকা ছেলে? ওকে, আসি পরেরটাতে। হাইড্রাসিড। হাইড্রাসিড কোনটা? ওই যে আমার হ্যালোজেন হাইড্রাসিড যারা। তো হাইড্রাসিডের ক্ষেত্রে আমরা যেই থিওরি দিয়ে মনে রাখবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই হাইড্রাসিডের সাথে যে হ্যালোজেন থাকবে বা অ্যানায়ন থাকবে, সেই অ্যানায়নের আকার যত বড় হবে অ্যাসিডের শক্তি তত বড় হবে। ঠিক আছে? হাইড্রাসিডের সাথে যে অ্যানায়ন থাকবে বা হ্যালোজেন থাকবে, সেই অ্যানায়ন বা হ্যালোজেনের আকার যত বড় হবে ওই অ্যাসিডের শক্তি তত বেশি হবে। ওই অ্যাসিডের শক্তি তত বেশি হবে। তাহলে আকার যত বড় হবে শক্তি তত বেশি হবে, বেশি। যেমন হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড। এবার প্রিয় স্যারেরা, ডিয়ার স্যার, প্রিয় স্যার বলেন সব থেকে শক্তিশালী কোনটা হবে? সব থেকে শক্তিশালী হবে হচ্ছে এই যে হাইড্রোজেন আয়োডাইড, তারপরে ব্রোমাইড, তারপর ক্লোরাইড, তারপর ফ্লোরাইড। এটা কিভাবে আমরা বুঝলাম? এই যে আয়োডাইড, আয়োডাইড কি সব থেকে বড়? আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। ওকে বাচ্চারা, বোঝা গেল? আচ্ছা, এবার লাস্ট হচ্ছে জৈব অ্যাসিড। হ্যাঁ, তো জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ফলো করব। এখানে এটার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ফলো করব। ওই দুইটা জিনিস কি কি? 1 নাম্বার রুল যেটা আমরা ফলো করব সেটা হচ্ছে এই জৈব অ্যাসিডের আকার যত বড় হবে, আকার যত বড় হবে শক্তি তত কম হবে, শক্তি তত কম হবে। কি বললাম? জৈব অ্যাসিডের আকার যত বড় শক্তি তত কম। তার মানে যেই জৈব অ্যাসিডের অ্যালকাইল গ্রুপ বা আর গ্রুপ যত ছোট হবে সেই জৈব অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। ঠিক আছে? এরপরে 2 নাম্বারটা কি? 2 নাম্বার হচ্ছে এই জৈব অ্যাসিডে, যে জৈব অ্যাসিড নিয়ে আমরা কাজ করব, এই জৈব অ্যাসিডে যদি হ্যালোজেন উপস্থিত থাকে বা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট যাকে আমরা বলি, সেটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফলাফল ঘটাইতে পারে এমন কোন গ্রুপ যুক্ত থাকলে। তো অত ডিটেলসে যাচ্ছি না, শুধুমাত্র হ্যালোজেনের কথা বলতেছি যে হ্যালোজেন উপস্থিত থাকলে, হ্যালোজেন থাকলে কি শক্তি বেশি। যদি হ্যালোজেন উপস্থিত থাকে তাহলে হ্যালোজেন যত বেশি থাকবে শক্তি তত বেশি হবে। ক্লিয়ার? আসি এবার উদাহরণে যাই। উদাহরণ দেখলেই বুঝতে পারবো যে ঘটনা কি হইতেছে। প্রথম উদাহরণ, মনে কর SCOH ফর্মিক অ্যাসিড, তারপরে হচ্ছে ধর অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তারপরে মনে কর যে CH3CH2COOH। তো দেখ, প্রথমটা ফর্মিক অ্যাসিড, তারপর ইথানোইক অ্যাসিড, তারপর প্রোপানোইক অ্যাসিড। এখন আমরা কি বলছিলাম? অ্যাসিডের আকার যত বড় হবে শক্তি তত কম হবে। সবচেয়ে বড় কোনটা? প্রোপানোইক অ্যাসিড, শক্তি সব থেকে কম। সব থেকে ছোট কোনটা? ফর্মিক অ্যাসিড, শক্তি সব থেকে বেশি। তাহলে সব থেকে শক্তিশালী কে? শক্তিশালী হচ্ছে ফর্মিক অ্যাসিড,
তারপর ইথানোয়িক অ্যাসিড, তারপর প্রোপানোয়িক অ্যাসিড। এটা একটা। এরপর আসি পরেরটাতে। পরেরটা হচ্ছে ধর এইরকম CH2Cl COOH এইটা। তারপরে ধর CHCl2 COOH, তারপর ধর CCl3, CCl3 COOH। আমরা কি বলছিলাম যে হ্যালোজেন যত বেশি থাকবে অ্যাসিডের শক্তি তত বেশি হবে। তো সবথেকে বেশি হ্যালোজেন কোনটাতে আছে? ওই যে লাস্টেরটাতে আছে। তাহলে সবথেকে শক্তি কোনটার বেশি? লাস্টেরটার বেশি। হ্যালোজেন যত বেশি থাকবে, যে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে দুইটা ক্লোরিন, এখানে তিনটা ক্লোরিন। তো হ্যালোজেন যত বেশি থাকবে অ্যাসিডের শক্তি কি তত বেশি হবে, অ্যাসিডের শক্তি তত বেশি হবে। ওকে, এরপরে আয় লাস্ট ওয়ান দেই, সেটা হচ্ছে ধরো এটা CH2Cl COOH, হ্যাঁ, আর একটা দিলাম হচ্ছে CH2F ফ্লোরিন সাথে COOH। একটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আর একটা হচ্ছে ফ্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এখন কোনটা শক্তি বেশি? দুইটাতেই তো হ্যালোজেন একটা করে, তাই না? এখানেও হ্যালোজেন একটা ক্লোরিন, এখানে হ্যালোজেন একটা ফ্লোরিন। তো যেই হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই হ্যালোজেনের শক্তি বেশি। কারণ কি? কারণ যে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই ইলেকট্রন জোরে টান দিতে পারবে। তার নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বা ঋণাত্মক আবেশীয় ফলাফল, যেগুলো তোরা অর্গানিকে শিখবি, এই যে অর্গানিক প্রো আসতেছে, এই জিনিসগুলো শেখানো হবে। তো এই ঋণাত্মক ফলাফল যাদের, অর্থাৎ নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বা ঋণাত্মক আবেশীয় ফলাফল বা সোজা বাংলায় তড়িৎ ঋণাত্মকতা যাদের বেশি থাকবে তারা শক্তিশালী অ্যাসিড হবে। তো ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ফ্লোরিনের। সুতরাং শক্তিশালী অ্যাসিড কোনটা? ফ্লোরিনেরটা। তার মানে এই যে এটা বেশি শক্তিশালী, ফ্লোরোঅ্যাসিটিক অ্যাসিড ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড থেকে বেশি শক্তিশালী। ঠিক আছে? ওকে, আর দম পাইতেছি না, বাট স্টিল আরো একটু পড়াইতে চাই, কারণ এই সেগমেন্টটা আজকেই শেষ করব, না হইলে কালকে থেকে নতুন জিনিস, মজার জিনিস শুরু করতে পারবো না। হ্যাঁ, তো আসি আমরা পরের টপিকে যাই। হোপফুলি এগুলো আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। কিছু না বুঝলে তো ভাই আসি, প্যারা নাই, চিল। ওকে, যাই তাহলে পরেরটা। পরেরটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী ক্ষার। হ্যাঁ, ওকে, আমি 4-5টা অ্যাসিড লিখে দিচ্ছি যেগুলো মোটামুটি শক্তিশালী, ওগুলা ছাড়া বাকি সবই প্রায় দুর্বল। হ্যাঁ, যেমন ধর অ্যাসিডের কথা যদি বলি, অ্যাসিড অ্যাসিড কারা? ধর পারক্লোরিক অ্যাসিড HClO4, হ্যাঁ, তারপরে ধর সালফিউরিক অ্যাসিড H2SO4, এরপর ধর হাইড্রোজেন আয়োডাইড হাইড্রো আয়োডো অ্যাসিড HBr, তারপরে মনে কর HCl, তারপর HNO3 নাইট্রিক অ্যাসিড। এই যে অ্যাসিডগুলো আছে, হ্যাঁ, এইগুলা ছাড়া বাকি সবই মোটামুটি দুর্বল। বাকি সব কি মোটামুটি দুর্বল। এই যে কয়টা আছে এগুলা কি? এগুলো হচ্ছে শক্তিশালী, এগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড এইগুলা ছাড়া বাকি যেসব অ্যাসিড আছে ওই অ্যাসিডগুলো আসলে মানে মডারেটলি উইক, মোটামুটি দুর্বল। মোটামুটি কি? দুর্বল। বাট এগুলা কি? এগুলো হচ্ছে শক্তিশালী। মজার বিষয় কি, আমরা নাইট্রিক অ্যাসিড করে গলা ফাটাই না? এই নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, এগুলো কিন্তু বেশি শক্তিশালী অ্যাসিড। এখানে সব থেকে বেশি শক্তিশালী পারক্লোরিক অ্যাসিড, তারপর সালফিউরিক অ্যাসিড, তারপরে যে এটা হাইড্রোজেন আয়োডাইড, তারপর ব্রোমাইড, তারপর ক্লোরাইড এবং সবশেষে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এবার যদি আমরা দু একটা ক্ষার লিখি, দু একটা ক্ষার বেজ, মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপর ধর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপর ধর সোডিয়াম কার্বনেট। এগুলো হচ্ছে উইক। এগুলো ছাড়া বাকি যা আছে মোটামুটি শক্তিশালী, ডিপেন্ডিং অন দ্য স্ট্রেংথ, ডিপেন্ডিং অন দ্য কনসেন্ট্রেশন।
কার ঘনমাত্রা কত বেশি, কার ঘনমাত্রা যত বেশি হবে শক্তি তত বেশি হবে। ঠিক আছে, তো এই কয়টা কি, এই কয়টা হচ্ছে মনে রাখার জন্য। কার জন্য, যে এমসিকিউতে আসে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড, নিচের কোনটি দুর্বল ক্ষার, বুং চুং। তো এই জন্য এই যে 8 10টা 12টা মনে রাখবি, এগুলা থেকে হোপফুলি ঘুরে ফিরে প্রশ্ন আসবে। ঠিক আছে, ওকে, লাস্ট পেজ আজকের জন্য, এটা পরেই আমরা বিদায় নিব। সেটা হচ্ছে কি, দেখো লবণের প্রকৃতি। হ্যাঁ, তো লবণের প্রকৃতি দেখো, যদি অ্যাসিড এবং ক্ষার দুইটাই হয় কি শক্তিশালী, সবল অ্যাসিড এবং সবল ক্ষার, তাহলে যে লবণটা হবে, মনে করে যে সোডিয়াম সালফেট, এই লবণটা হচ্ছে কি, লবণটা হচ্ছে নিরপেক্ষ লবণ, নিরপেক্ষ। ক্লিয়ার? তার মানে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার, লবণ দিবে কি নিরপেক্ষ। আবার অ্যাসিড বা ক্ষার দুইটার একটা যদি শক্তিশালী হয়, দুইটার একটা, তাহলে যে শক্তিশালী লবণ তার মতো হবে, যে শক্তিশালী লবণ তার মতো হবে। যেমন দেখ এখানে অ্যাসিড কি দুর্বল, ক্ষার কি শক্তিশালী, তাহলে লবণ হবে কার মতো, ক্ষারের মতো। এই যে লবণ কি CH3COO, এটা হচ্ছে ক্ষারীয় লবণ, ক্ষারীয়। বুঝতে পারছি? দুইটাই যখন সবল হয় তখন লবণ হচ্ছে নিরপেক্ষ, আর দুইটা যে কোনো একটা যদি শক্তিশালী হয় তাহলে যে শক্তিশালী লবণ তার মতো, লবণ তার দলে। যেমন এখানে অ্যাসিড শক্তিশালী, সালফিউরিক অ্যাসিড, ক্ষার দুর্বল, তাহলে লবণ কোন দলে যাবে, লবণ যাবে অ্যাসিডের দলে। এই যে অ্যামোনিয়াম সালফেট, এটা কার দলে যাবে, অম্লের দলে, অ্যাসিডের দলে, লবণ হচ্ছে অম্লীয়। ক্লিয়ার? আর দুইটাই যদি উগান্ডাবাসী হয়, অ্যাসিডও দুর্বল, লবণও দুর্বল, দুর্বল মিলে কি হবে, দুর্বল মিলে এখানে একটু আছে যে অম্লীয় হতে পারে, ক্ষারীয় হতে পারে, অথবা নিরপেক্ষ। এখন নিরপেক্ষ হবে কখন, যখন এই দুই অ্যাসিড এবং ইসের মানে ক্ষারের স্ট্রেংথ কাছাকাছি, কিন্তু অম্লীয় বা ক্ষারীয় হতে পারে। কখন হতে পারে, যদি এই দুর্বলের মধ্যে একটু স্ট্রেংথ বেশি থাকে। সেটা কার উপর নির্ভর করবে, সেটা নির্ভর করে তাদের বিয়োজন ধ্রুবক কে এ বা কে বি এর উপর। এই কে এ কি আর কে বি কি, এটা আমরা কালকের ক্লাসে ইনশাআল্লাহ পড়বো। তাহলে এটা ডিপেন্ড করে কার উপর, এটা ডিপেন্ড করে কে এ অথবা और কে বি এর উপর নির্ভর করে, ঠিক আছে? ওকে বাচ্চারা, তাহলে অনেক দিন পরে, আফটার এ লং টাইম তোমাদের সাথে আসলাম। রোজার মাস, কথা বলতে একটু কষ্ট হয়, এই জন্য ক্লাসে একটু বিলকি কম করতেছি, চুপচাপ ক্লাস নিতেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আবার নেক্সট, আজকে কি বার, সোমবার, নেক্সট বুধবার আবার আমাদের ঠিক একই টাইমে দেখা হচ্ছে ইনশাল্লাহ, এই অম্লক্ষার সাম্যাবস্থার নতুন জিনিস নিয়ে। সো আজকের ক্লাসটা এখনো যারা করে নাই তাদেরকে বলে দিবি যে রেকর্ডটা যেন করে নেয়, আর বুধবারের ক্লাসটা যেন মিস না দেয়। বুধবার থেকে আমরা নতুন জিনিস, পানির আয়নিক গুণফল, এই অম্ল বিয়োজন ধ্রুবক, ক্ষার বিয়োজন ধ্রুবক, হ্যাঁ, তারপর অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অনেক মজার জিনিস আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।